গল্প এক মুঠো প্রেম, লেখায় আফরা নূর। আমি বিয়ে করলে আমার পছন্দের মেয়েকেই করব, বাবা। তোমার পছন্দের মেয়ে তো তোমাকে পছন্দ করে না। তাহলে বিয়েটা করবে কিভাবে শুনি? আমার ছেলে আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে। এটাই শেষ কথা। তুমি তো তোমার পছন্দের মেয়ের ঠিকানা, পরিচয় কিছুই জান না। তাহলে কিভাবে কি করবে? কোন পাতালে সম্বন্ধ নিয়ে যাবে বলো দেখি? রেদওয়ান শিকদারের কথায় স্ত্রী রৌশন শিকদার আর ছেলে রুদ্র রৌনক শিকদার দুইজনেই চুপ। কিছু বলার নেই তাদের। এই এক জায়গাতেই তারা বাঁধা। মা ছেলে একে অপরকে দেখল। দুজনের মুখই বিষগ্ন দেখালো। মা ছেলের এমন চুপসানো মুখ দেখে বিজয়ের হাসি হাসলেন রেদওয়ান শিকদার। মা ছেলেতে মিলে এতকাল তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এবার তার পালা। নিজের পছন্দ মতন বউ এনে মা ছেলের থেকে শোধ তুলবেন তিনি। আমি আর কোন কথা শুনতে চাই না। যেহেতু তোমাদের দুইজনের পছন্দের মধ্যেই কিছু না কিছু ঝামেলা রয়েছে, তাই আমার পছন্দই শেষ কথা। এভাবে হয় না বাবা। বুঝার চেষ্টা কর তুমি। আমি ওকে ভালোবাসি। আর ওই মেয়ে তোমাকে পাত্তা দেয় না। অপমানটা গায়ে লাগলো রুদ্রর। স্নিগ্ধার উপর রাগ লাগলো প্রচুর। কি হতো যদি একটু পাত্তা দিত তাকে? কি হতো একটু ভালোবাসলে? মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? কতবার সে নিজের ভালোবাসার কথা বলেছে। কিন্তু স্নিগ্ধার এক কথা, বাবা মায়ের পছন্দে বিয়ে করবে। এইসব প্রেম টেম সে করবে না। এগুলো করে সে বাবা মায়ের মনে কষ্ট দিতে চায় না। মন চায় একটা চড় দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে। নেহাত সে ওই মেয়েকে ভালোবাসে, তাই এত তেলিয়ে চলে। আমি আর কোন কথা শুনতে চাই না। আজকে বিকেলে আমরা মেয়ে দেখতে যাব। পারলে আজকেই আংটি পরিয়ে দিয়ে আসব। আজকেই কেন? কারণ তোমাদের আমি একটুও ভরসা করি না। আমি সাইদকে কথা দিয়েছি ওর মেয়েকে আমি ঘরের বউ বানাবো। এখন সময় হয়েছে সাইদকে দেওয়া কথা রাখার। কথা দেওয়ার আগে আমাকে বলবে না একবার? আমার মতামতের দাম নেই নাকি? তোমাকে জন্ম দেওয়ার আগে যেমন তোমার মতামতের প্রয়োজন হয়নি, এখনো হবে না। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে হচ্ছে। আমি আর কিছু শুনতে চাই না। আমার কথা শেষ কথা। তোমাদের দুজনকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এবার রুদ্রর দিকে তাকিয়ে বললেন, না তুমি নিজের পছন্দের মেয়েকে পটাতে পড়েছ, আর না রুশু তুমি নিজের পছন্দের মেয়েকে খুঁজে পেয়েছ। যেহেতু আমার পছন্দের মেয়েরা তাই আমার পছন্দের মেয়ের সাথেই বিয়ে হবে। শেষ কথাটা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন তিনি। সময় আর একটু বাড়ানো যায় না? মিনমিন করে বলল রুদ্র। না, যায় না। সময় মতো চলে এসো। তা না হলে দেখবে কি করি আমি তোমার। নিজের কথা শেষ করে চলে গেলেন রেদওয়ান শিকদার। সোফায় নির্জীব হয়ে বসে রইল মা ছেলে। এখন কি হবে মা? আমি যে ওকে খুব ভালোবাসি। আমার কানের কাছে ভালোবাসি ভালোবাসি বলে কি হবে? পটাতে তো পারিসনি। নালায়েক ছেলে একটা। আমি কি 3টা বছরে কম চেষ্টা করেছি? ওই মেয়ে পড়তেই চায় না। এত তাড়া মেয়ে আমি নিজের 26 বছরের জীবনে দেখিনি। আমি তো ওই মিষ্টি মেয়েটাকে ছাড়া কাউকেই তোর বউ হিসেবে মেনে নিতে পারবো না রে। আমিও পারবো না স্নিগ্ধাকে ছাড়া অন্য কাউকে বউ হিসেবে গ্রহণ করতে। মা ছেলে বসে বসে হাহুতাশ করতে লাগলো। উপর থেকে সবটাই দেখলেন রেদওয়ান শিকদার। মনে মনে পৈশাচিক আনন্দ পেলেন। এবার মা ছেলেতে বুঝবে মজা। তিনি মনে আনন্দ নিয়ে রেডি হতে গেলেন। আজকে বেশি পেশেন্ট অ্যাটেন্ড করবেন না তিনি। লাঞ্চ টাইম অবধি যতগুলো পেশেন্ট অ্যাটেন্ড করা যায় ততগুলোই। অপরদিকে রুদ্রও রেডি হতে গেল। 11টায় তার ওটি আছে একটা। তার আগে কিছু পুরাতন পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট আছে। রুদ্রর ভীষণ মন খারাপ লাগছে। এত মন খারাপ নিয়ে কাজ করা যায়?
এত টাকা কামাই করে হবেটা কি যদি পছন্দের মানুষকে বিয়ে না করা যায়? রুদ্র নিজের ফোনটা বের করল পকেট থেকে। হোয়াটসঅ্যাপে গিয়ে শখের বেয়াদব নারী লেখা ইনবক্সটা ওপেন করল। রাতের মেসেজ এখনো সিন করেনি পাষণ্ড রমণীটি। রুদ্র মন ক্ষুণ্ণ হল, তবে হাল ছাড়ল না। রুদ্র এবার আর মেসেজ পাঠালো না কোন। সে সরাসরি ফোন করল। যদিও ফোন তোলার চান্স 0, তবুও রুদ্র কল দিল। মেয়ে কোনোদিন রুদ্রর কল অ্যাটেন্ড করে না। 3 বছরে তাদের মধ্যে হাতে গোনা কয়েকবার কলে কথা হয়েছে। রিং বাজতে বাজতে কল কেটে গেল। রিসিভ হলো না। রুদ্র আবার ট্রাই করল। এবার 2বার রিং হতেই কল রিসিভ করল। রুদ্র অবাক হলো বটে। রুদ্রর অবাকটা কাটল অপর পাশ থেকে আসা মিষ্টি কণ্ঠস্বরের সালামে। রুদ্র সালামের উত্তর দিয়ে বলল, স্নিগ্ধা, তোমাকে হয়তো আর আমি বিরক্ত করব না। এতদিনে সুবুদ্ধি উদয় হলো তাহলে? স্নিগ্ধার এমন প্রতিক্রিয়ায় নিরাশ হল রুদ্র। সে এমন প্রতিক্রিয়া আশা করেনি। আশা করেছিল স্নিগ্ধা ব্যথিত হবে, কাতর কণ্ঠে কারণ জানতে চাইবে। রুদ্র আবারও তার ভালোবাসা জাহির করবে। কিন্তু রুদ্র হয়তো এক পলের জন্য ভুলে গেছিল অপর পাশে থাকা মিষ্টিকণ্ঠের অধিকারিণী একজন হৃদয়হীনা নারী। তার হৃদয়ে রুদ্রর জন্য কোন দয়া মায়া নেই। আমাকে কি একটু ভালোবাসা যায় না স্নিগ্ধা? আমি কি এতটাই অযোগ্য? রুদ্রর কাতর কণ্ঠে স্নিগ্ধার মন গলল না বোধ হয়। আমি আপনাকে আগেই বলেছি এসব প্রেম প্রীতিতে আমি নেই। আমি বিয়ে করলে আমার বাবা মায়ের পছন্দেই করব। আপনি শুধু শুধু নিজের সময় অপচয় করছেন। এর চেয়ে ভালো হবে এমন কাউকে খুঁজুন যে আপনার ভালোবাসার কদর করবে। আমার পেছনে আর সময় নষ্ট করিয়েন না রুদ্র ভাই। চিন্তা করিও না স্নিগ্ধা, নিয়তিও হয়তো এটাই চায়। আমি আর তোমাকে জ্বালাব না। অনেক তো হলো। রুদ্রর গলার স্বর অন্য দিনের চেয়ে কেমন যেন লাগল, উদাসীনতায় ভরা। স্নিগ্ধার একবার জিজ্ঞেস করতে মন চাইল কি হয়েছে তার, কিন্তু গলা ধরে এল। ভেতর থেকে তাকে কিছু একটা বাধা দিচ্ছে যেন। আজকে আমরা পাত্রী দেখতে যাচ্ছি। মেয়ে বাবা পছন্দ করেছেন। উনার স্কুলের কোন ছোট ভাইয়ের মেয়ে। ওহ, ভালো। তার সাথেই নিজের জীবনটা গুছিয়ে নেবেন। দুজনেই মৌনতা আপন করে নিল। দুজনেই হয়তো আশা করছে অপরজন কিছু বলবে, তবে বলা হয়নি কারোরই। কিছুক্ষণ চুপ থেকে স্নিগ্ধা ফোন কেটে দিল। কি লাভ মায়া বাড়িয়ে? রুদ্র আজকে মেয়ে দেখতে যাচ্ছে। 2 দিন পর বিয়ে করবে। 3 দিন পর সে নিজের শ্বশুর বাড়ি চলে যাবে। কি লাভ শেষ সময়ে এসে নিজেকে দুর্বল করার? স্নিগ্ধা নিজেকে ফুটবল করতে চায় না। সে চায় না তার কোন কাজের দ্বারা মা বাবা কষ্ট পাক। স্নিগ্ধা বরাবরই কেমন ভীতু প্রকৃতির মেয়ে। তার কখনোই সমাজের ভয় ছিল না। সে কখনোই চিন্তা করেনি 4 লোক কি বলবে বা সমাজ কি বলবে। তার ভয় হয় বাবা কি ভাববে, মা কি করবে। স্নিগ্ধা দীর্ঘশ্বাস ফেলল। সে চায় রুদ্র সুখী হোক। পৃথিবীর সকল ভালোবাসা রুদ্রর হোক। অপরদিকে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে রইল রুদ্র। মানুষ বলে কায়া দেখলে মায় বাড়ে। ভালোবাসা না হোক স্নিগ্ধার কি এই 3 বছরে তার প্রতি একটু মাও জন্মায়নি? রুদ্র হতাশ হল। মেয়ে মানুষ এত পাষানো হয়, এত নিষ্ঠুর হয়। তখন বিকেল। রুদ্র রেডি হয়ে সোফায় বসে আছে। তার পাশে মা রৌশন শিকদার। তারা মূলত অপেক্ষা করছেন রেদওয়ান শিকদারের। তিনি এখনো রেডি হননি। গত 1 ঘন্টা যাবৎ তিনি আর 5 মিনিট বলে যাচ্ছেন। তার 5 মিনিট এখনো শেষ হওয়ার নাম নিচ্ছে না। আর 5 মিনিটের মধ্যে তুমি যদি নিচে না আসো তবে কিন্তু আমি চলে যাব। তোমার পছন্দের মেয়েকে গিয়ে তুমি একা দেখে আসবে তখন। রুদ্রর কথা কাজে দিল মনে হয়।
ঘড়ি ধরে ঠিক 3 মিনিট 27 সেকেন্ড পর হেলে দুলে নেমে আসলেন রেদওয়ান শিকদার। রওশন শিকদার হাঁ করে স্বামীর দিকে তাকিয়ে আছেন। ওনাকে দেখে মনে হচ্ছে ছেলের জন্য নয়, নিজের জন্য মেয়ে দেখতে যাচ্ছেন। এত সেজেছ কেন তুমি? তো কি তোমাদের মতন ভিখিরি সেজে যাব নাকি? একটা ক্লাস আছে না আমার? এবার রুদ্রর দিকে নজর গেল তার। ভ্রুকুটি করে বললেন, তুমি জার্সি পরেছ কেন? আমরা কি কোন ম্যাচ দেখতে যাচ্ছি? এভাবে গেলে চলো, তা না হলে আল্লাহ হাফেজ। রেদওয়ান শিকদার ছেলেকে আর ঘাটালেন না। পাছে ছেলে বেঁকে বসলে ঝামেলা। মেয়ের বাড়ি পৌঁছাতে সময় লাগলো 30 মিনিটের মতো। রুদ্র পুরোটা রাস্তা চোখ বন্ধ করেছিল। কিচ্ছু ভালো লাগছে না তার। মন চাইছে দৌড়ে পালিয়ে যেতে, অবশ্যই স্নিগ্ধাকে নিয়ে। কিন্তু বজ্জাত মেয়ে তো যাবে না তার সাথে। সোফায় বসে বসে পা দোলাচ্ছে রুদ্র। সব কেমন যেন চেনা চেনা লাগছে, তবে চিনতে পারছে না সে। রুদ্র একটা বিস্কুটে কামড় বসাল। এমন সময় মেয়েকে নিয়ে আসা হলো। বাবা তার পায়ে চিমটি কাটলেন তাকানোর জন্য। অনিচ্ছা সত্ত্বেও চোখ তুলে তাকালো রুদ্র। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসল একটা শব্দ, স্নিগ্ধা। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে রুদ্র আর স্নিগ্ধা। স্নিগ্ধার দৃষ্টি দূর অম্বরে আর রুদ্রর দৃষ্টি স্নিগ্ধায়। তখন থেকে সে এক ধ্যানে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। কিছু বলছে না। স্নিগ্ধাও চুপ। তুমি বলনি কেন আজকে তোমাকে দেখতে আসবে? নীরবতা প্রথমে রুদ্রই ভাঙ্গল। এই পাষাণ মেয়ের জন্য বসে থাকলে হয়তো এখানেই সকাল হয়ে যেত। রুদ্রর প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল স্নিগ্ধা। সে রুদ্রকে এখানে আশা করেনি। পাত্র হিসেবে রুদ্রকে দেখে সে অবাক হয়েছে খুব। ভেতরে ভেতরে কেমন যেন অপরাধবোধ কাজ করছে তার। আমি কালকে রাতেই জেনেছি। আমি তোমাকে আজকে সকালেও ফোন করেছিলাম স্নিগ্ধা। রুদ্রর কণ্ঠ শীতল, হিমে ধরা। বলতে ইচ্ছে করেনি রুদ্র ভাই। রুদ্র জানে স্নিগ্ধার একটা অতীত আছে, যে অতীতে সে একা ছিল। কেউ একজন তাকে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি। তাকে পরোক্ষভাবে ঠকিয়েছে। তাকে ভালোবাসার লোভ দেখিয়ে ছেড়ে চলে গেছে। তারপর থেকে স্নিগ্ধা এইসব প্রেম ভালোবাসা বা পুরুষ মানুষকে বিশ্বাস করতে পারে না ঠিক। এগুলো তাকে স্নিগ্ধা বলেনি। সে নিজে নিজে জেনেছে। স্নিগ্ধার বিষয়ে সে অনেক কিছু জানে, যা স্নিগ্ধা নিজে জানে কিনা সন্দেহ আছে। রুদ্র নিজেও দীর্ঘশ্বাস ফেলল। তো এখন কি করবে? কি করব? বিয়ে করবে আমায় স্নিগ্ধা? স্নিগ্ধা রুদ্রর দিকে তাকালো। চোখে তার বিষাদের ছায়া। রুদ্রর বলতে ইচ্ছে করল, এমন বিষাদিনী হয়ে থেকো না মেয়ে। কিছু বিষাদ হাওয়ায় উড়িয়ে দাও। আমি তোমার সকল বিষাদ কুড়িয়ে নেব, রেখে দেব যত না। বাবা মা যদি দেয় তাহলে হ্যাঁ। আমি তোমার মতামত জানতে চাইছি স্নিগ্ধা। তুমি কি চাও? আম আমি আসলে জানি না আমি কি চাই। আমি কি চাই রুদ্র ভাই? রুদ্রর দিকে তাকিয়ে কথাখানা বলল স্নিগ্ধা। স্নিগ্ধার কাতর কণ্ঠ শুনল রুদ্র। অনুভব করল হৃদয়ের গভীর থেকে, এই মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে। নিজের মনখানা কবেই সে এই মেয়েটার নামে দলিল করে দিয়েছে। তুমি ভালোবাসা চাও স্নিগ্ধা? তুমি নিজের একান্ত ব্যক্তিগত কাউকে চাও? এগুলো পাওয়া যায়? একবার আমাকে চেয়ে দেখ। হয়তো দুনিয়ার সবটুকু ভালোবাসা তুমি পেয়ে যাবে স্নিগ্ধা। স্নিগ্ধা বলল না কিছু। আবারও সে মৌনতা আপন করে নিল। রুদ্র নিচে নেমে গেল। স্নিগ্ধা নামল না। সে ঠায় দাঁড়িয়ে রইল, একাকী, একলা। একা থাকতে স্নিগ্ধার অনেক ভালো লাগে। সে নিজের সঙ্গ উপভোগ করে খুব। কোথাও কেউ নেই, শুধু সে আর তার ছায়া। নিজের ছায়ার সাথে খেলতে স্নিগ্ধার অনেক ভালো লাগে।
ছায়া কখনো বেইমানি করে না। স্নিগ্ধার মাঝে মধ্যে মনে হয় সে ডুয়েল পার্সোনালিটি ক্যারি করে। এটা মনে হওয়ার কিছু কারণও তার কাছে আছে অবশ্য। সে সবার সামনে এক রূপে থাকে, যেমন সবার সামনে তার চেয়ে হাসি খুশি কেউ নেই। দুনিয়ার সবচাইতে সুখী মানুষটা সে। আর নিজের সামনে একটা ভঙ্গুর, একাকী, নিঃসঙ্গ মানুষ সে। ভালো মেয়ের রোল প্লে করতে করতে স্নিগ্ধা ইদানিং কেমন হাঁপিয়ে গেছে। ক্লান্ত লাগে তার ভীষণ। কত রাত সে ঘুমায় না। একটু ঘুমের জন্য কত শত চেষ্টা, ফলাফল শূন্য। দিন সেও তার খাতায় শূন্য ছাড়া কিছুই মেলে না। তার আজকাল আয়নায় নিজেকে দেখতে ভয় লাগে। নিজের চোখে চোখ রাখতে পারে না সে। যদি নিজের প্রতিবিম্ব তাকে প্রশ্ন করে বসে, প্রশ্নে স্নিগ্ধার বরাবরই ভীতি কাজ করে। নিচে নেমে রুদ্র দেখল তার মায়ের মুখ থেকে হাসি সরছেই না যেন। স্নিগ্ধাকে দেখার পর থেকেই মায়ের চেহারায় অন্যরকম এক খুশির ঝলকানি দেখতে পাচ্ছে রুদ্র। রুদ্র ঠিক ঠাহর করতে পারল না। সে গিয়ে মায়ের পাশে বসল। মা স্নিগ্ধার মায়ের সাথে কথা বলছে। এখানে এসে রুদ্র জানতে পারল স্নিগ্ধাকে তার মা আগে থেকেই চেনে। কিভাবে চেনে তা এখনো বলেনি। স্নিগ্ধা আর মায়ের নিজেদের মধ্যেও টুকটাক কথাবার্তা হয়েছে। স্নিগ্ধা আসেনি? আসছে। কেউ আর ঘাটাল না। হয়তো মেয়ে লজ্জা পেয়েছে। পাওয়াই কথা। এই প্রথম সে পাত্রপক্ষের সামনে বসেছে। একটু ১৯-২০ অনুভূতি তো অস্বাভাবিক কিছু না। সন্ধ্যা নামতেই চা নাস্তা করে রুদ্ররা বিদায় নিল। এর মধ্যে স্নিগ্ধার সাথে বার কয়েক চোখাচোখি হলেও কথা হয়নি রুদ্রর। সে স্নিগ্ধাকে ঘাটায়নি বেশি। মেয়েটা আজকে নিজের মতন থাক। কে জানে কালকে থেকে হয়তো বা তাকে রুদ্রর কথায় উঠতে বসতে হবে। রুদ্র মানুষটা তো কম জাহিল নয়। নিজের মনে কথাগুলো ভেবেই মনে মনে হাসল রুদ্র। সে পুরো দুনিয়ার সামনে জাহিল হতে পারলেও এই একটা রমণীর কাছে পারে না। এই রমণীর কাছে আসলেই সে কেমন ভেজা বেড়াল হয়ে যায়। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। আজকে রুদ্রর বড় বোন আর তার বরকেও ডাকা হয়েছে। তাদের মতামত নেওয়াটা জরুরি। রৌশন শিকদার ডিনারে সব স্বামীর পছন্দের খাবার রান্না করলেন। তিনি সচরাচর রান্না করেন না। রান্না করার জন্য বাসায় আলাদা লোক রাখা আছে। তবে আজকের রান্নাটা তিনি নিজ হাতেই করলেন। এতদিনে তার স্বামী একটা কাজের কাজ করেছেন। রেদওয়ান শিকদার টেবিলে সাজানো খাবার দেখে অবাক হলেন। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন একবার। হাসি যেন সরছেই না মুখ থেকে। তিনি বুঝলেন না এত খুশির কারণ। স্নিগ্ধাকে কেমন লাগলো তোমাদের মা ছেলের? ভালো, গম্ভীর গলায় বলল রুদ্র। রেদওয়ান শিকদার এবার স্ত্রীর দিকে তাকালেন। রৌশন শিকদার গলা পরিষ্কার করলেন। আমি ভাবছি তোমার কথাটাই মেনে নেব। তুমি তো আর না বুঝে কোন সিদ্ধান্ত নেবে না। আমি তোমার সিদ্ধান্তের পাশে আছি। বিয়েটা দেওয়া যায়। ভালোই হবে। ওনার কথায় বাবা ছেলে অবাক হলো বটে। এভাবে কিভাবে বল পাল্টে গেল ডাক্তার সাহেবার? রেদওয়ান শিকদার ভুরু কুঁচকে তাকালেন স্ত্রীর দিকে। কোথাও একটা গণ্ডগোলের আভাস পাচ্ছেন তিনি। তাহলে সাইদকে কি বলবো? বলে দাও বিয়ে সামনের সপ্তাহে করাতে চাই আমরা। একটু বেশি জলদি হয়ে যাচ্ছে না? বিয়ে যেহেতু করতেই হবে তাহলে দেরি করে লিলাভ? বলে দাও সামনের শুক্রবারেই বিয়ে। রেদওয়ান শিকদার মা ছেলের মতিগতি বুঝলেন না। মেয়ে দেখে এসে থেকে তিনি মা ছেলের আচরণে কেমন পরিবর্তন দেখছেন। কি ব্যাপার বলতো? তোমাদের আচরণ তো আমার কাছে ঠিক লাগছে না। আরে কোন ব্যাপার নেই, সব ঠিক আছে। মেকি হেসে বললেন রৌশন শিকদার। তুমি এবার ফোনটা করো তো বাপু। রেদওয়ান শিকদার ফোন করলেন। কিছুক্ষণ কথা বললেন সাইদ সাহেবের সাথে। বিয়েটা আগামী সপ্তাহে সম্ভব নয়।
কেন? মা ছেলে একসাথে প্রশ্ন করল। ভরকে গেলেন রেদওয়ান শিকদার। নিজেকে ধাতস্থ করে বললেন, তোমরা তো জানোই সাইদের বাবা 15 দিন যাবৎ হাসপাতালে ভর্তি। ওনার হার্টে রিং বসাবে সামনের শনিবারে। তাই এখন বিয়েটা সম্ভব নয়। এটা কোন কথা হলো? উনি কি সারা জীবন হাসপাতালে থাকবেন নাকি? এই একটা কারণে কেউ বিয়েতে মানা করে? উত্তেজিত হয়ে উঠলেন রওশন শিকদার। মায়ের এত উত্তেজনা দেখে রুদ্র মৌন রইল। তবে সে নিজেও চিন্তিত। পারিবারিকভাবে বিয়ে না হলে আবার অন্য অঙ্ক কষতে হবে তাকে। বিয়েতে মানা করেনি। কাকা হাসপাতাল থেকে এলে বিয়ে দেওয়ার কথা বলেছে। স্নিগ্ধা বড় নাতনি। ওনারও তো শখ আছে কিছু। তাহলে ঠিক আছে। আর শোন, ওনাদের বলে দাও স্নিগ্ধার বিয়ে আমার ছেলের সাথেই হবে। স্ত্রীর কথায় মাথা নাড়লেন রেদওয়ান শিকদার। স্ত্রীর মতিগতি তিনি কোনোদিন বুঝেননি, আর কোনোদিন বুঝতে পারবেন বলে মনেও হয় না। রাত তখন 10টা। চুলে বেনি করছে স্নিগ্ধা। এমন সময় রুমে আসলেন বাবা। স্নিগ্ধা, বলো বাবা। রুদ্রদের বাড়ি থেকে ফোন করেছিল। কি বলল? ওরা বিয়ের তারিখ ঠিক করতে চায়। ওহ, তুমি কি বললে? বলেছি তোমার দাদা বাড়ি এলে তখন সব করব। ঠিক আছে বাবা। তুমি খুশি তো মা? তোমরা খুশি হলে আমিও খুশি বাবা। সাইদ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। বাবা চলে যেতেই দীর্ঘশ্বাস ফেলল স্নিগ্ধা। সে ফোন হাতে দিল। ভেবেছিল রুদ্র ফোন করবে বা মেসেজ করবে। তবে কিছুই করেনি রুদ্র। কেমন যেন চুপচাপ হয়ে গেল লোকটা। স্নিগ্ধা তাচ্ছিল্য করে হাসল। পেয়ে গেলে পুরুষ মানুষ শখের জিনিসেও মর্যাদা দেয় না। স্নিগ্ধা লাইট অফ করে দিল। বেশিক্ষণ লাইটের আলোতে থাকলে তার মাইগ্রেশনের প্রবণতা বাড়ে। লাইট অফ করে দিয়ে বারান্দার দরজা ঘেঁষে বসল স্নিগ্ধা। এমন সময় রুদ্রর নম্বর থেকে একখানা ছবি আসল। স্নিগ্ধার কৌতূহল হল। সে কৌতূহল নিয়েই ছবিটা দেখতে নিল। ছবিটা দেখে আনমনেই হেসে উঠল স্নিগ্ধা। স্নিগ্ধা রুদ্রকে চেনে অনেকদিন থেকে। সেই স্কুলে পড়াকালীন সময় থেকেই প্রাথমিক চেনা জানা। যে বছর স্নিগ্ধা 6ষ্ঠ শ্রেণীতে এসে ভর্তি হল, ঠিক সেই বছরই রুদ্র এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল ছাড়ল। স্কুল ছাড়লেও স্কুলে রুদ্রর যাতায়াত ছিল ভালোই। টিচারদের প্রিয় ছাত্র বলে কথা। রুদ্রকে স্নিগ্ধা প্রথম দেখেছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সে বছর রুদ্র স্কুল পর্যায়ের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল। তবে চেনা জানাটা হয়েছে আরও কয়েক মাস পরে। সেই বছরই স্নিগ্ধার কাঁধে স্কাউট দলের ঢোল বাজানোর দায়িত্ব। ঢোল স্নিগ্ধা ভালোই বাজায়। তার মামা ছিল পিটি টিচার। ওনার কাছ থেকেই এগুলো রপ্ত করেছিল স্নিগ্ধা। মামা মারা যাওয়ার পর এগুলোর কাছে যাওয়া হয় না তার খুব একটা। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্যারেডে তাল মিলিয়ে ঢোল বাজাবে সে। তখন স্কাউট ক্যাপ্টেন ছিল আলভি। 10ম শ্রেণীর ছাত্র। রুদ্র ছিল তার আগের বছরের ক্যাপ্টেন। আলভিকে সাহায্য করার জন্য রুদ্র মাঝে মধ্যেই স্কুলে আসত। গাইড করত। সেই আসা যাওয়ার মধ্যেই প্রথম একে অপরকে চিনে নেয় তারা। স্নিগ্ধা বেশি লম্বা ছিল না। অপরদিকে রুদ্র আর আলভি দুইজনই ছিল বেশ লম্বা। তাদের এত হাইট ডিফারেন্সের জন্য মজা করে তারা ছবি তুলেছিল। স্নিগ্ধা মাঝখানে, তার দুই পাশে আলভি আর রুদ্র। স্নিগ্ধা অবশ্য হাইট ম্যাচ করতে দুটো ইটের উপর দাঁড়িয়েছিল। ভাবখানা তার এমন সে রানী এলিজাবেথ আর তার পাশের দুইজন তার বিশ্বস্ত বডিগার্ড। স্নিগ্ধা আবারও হেসে উঠল। রুদ্র তাকে সেই ছবিটাই পাঠিয়েছে। স্নিগ্ধার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল স্কুলের দিনগুলো। কত কত আনন্দ করেছে সে। কত মধুর স্মৃতি।
স্কুল পাশ করতেই জীবনের সমীকরণ বদলে গেল যেন। চেনা অনেক কিছু অচেনা হয়ে উঠল। চেনা মানুষগুলো কেমন করে যেন অচেনা হয়ে উঠল। সে বাস্তবতা বুঝতে শিখল, বাস্তবতার সাথে মানিয়ে নিতে শিখল। কিছুদিনের মধ্যেই সে যেন অভিনয় শিখে গেল। ভালো থাকার অভিনয়। স্নিগ্ধা দীর্ঘশ্বাস ফেলল, উঠে দাঁড়ালো ধীরে ধীরে। ড্রয়ার থেকে একটা ঘুমের ঔষধ বের করে ভেঙে অর্ধেক খেলছে। পুরোটা খেলে হয়তো সকালে আর উঠতে পারবে না সে। পরে আরেক কাণ্ড হবে। মা দেরি করে ঘুম থেকে ওঠা পছন্দ করেন না, বকাবকি করেন। স্নিগ্ধার এসব পছন্দ নয়। স্নিগ্ধা বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিল। ফোনখানা সাইলেন্ট করে ঘুমানোর চেষ্টা করল সে। এভাবেই দুদিন কেটে গেল। রুদ্র আগের মতোই সকাল বিকাল রাতে অ্যান্টিবায়োটিক কোর্সের মতন করে ফোন দেয় নয়তো মেসেজ দেয়। আগে ফোন দিত না তেমন। বিয়ের কথা বার্তা শুরু হওয়ার পর সাহসটা বেড়েছে বোধহয়। মেসেজের রিপ্লাই না করলে কোন পরোয়া ছাড়াই ফোন দিয়ে বসে। স্নিগ্ধা কিছু বলতেও পারে না। কি বলবে? 2 দিন পর যার সাথে বিয়ে হবে সে ফোন দেয়, দিয়ে খোঁজ খবর নেয়। সেদিন বিকেল বেলা সকলে মিলে চায়ের আড্ডায় বসেছে। সকাল থেকেই স্নিগ্ধার নাভির আশেপাশে হালকা ব্যথা। এখন সেটা তলপেটের ডান পাশে স্থায়ী হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ব্যথা বাড়ছে যেন। স্নিগ্ধা সর্বোচ্চ চেষ্টা করল ব্যথা সহ্য করার। এক পর্যায়ে ব্যর্থ হয়ে সে ব্যথায় কাতরাতে লাগল। বমিও করেছে 2 বার। সকলে চিন্তিত হয়ে উঠল। দ্রুত নেওয়া হলো হাসপাতালে। ইমার্জেন্সিতে ভর্তি করা হলো। খবর পৌঁছে গেল শিকদার বাড়ি অবধি। দৌড়ে এলেন সবাই। তৎক্ষণাৎ আলট্রা করা হলো স্নিগ্ধার। আলট্রায় স্নিগ্ধার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ল। অপারেশন ছাড়া উপায় নেই। তবে সার্জারি আজকে হবে না। আজকে রাত অবজারভেশনে রেখে কালকে অপারেশন করা হবে। আপাতত তাকে ইনজেকশন আর সেলাইন দেওয়া হয়েছে। অপারেশনকে কেন্দ্র করে ছোটখাটো একটা সার্জিক্যাল টিম মিটিং বসানো হলো। স্নিগ্ধার সকল মেডিকেল হিস্ট্রি নেওয়া হলো। বোর্ডে রুদ্র অপারেশন লিড করার প্রস্তাব রাখল। রুদ্রর প্রস্তাবে রেদওয়ান শিকদার ভেটো দিয়ে বসলেন। তুমি কার্ডিয়াক সার্জন, তুমি কিভাবে এপেন্ডকটমি করবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ সার্জারি ট্রেনিংয়ের সময় জেনারেল সার্জারিও শেখানো হয়। হাসপাতালে ভালো ভালো জেনারেল সার্জন রয়েছে, তারাই কাজটা করুক। তোমার আসার দরকার নেই। আমি সার্জারি করতে কি সমস্যা? সার্জন দেবাশিস রেদওয়ান শিকদারকে বুঝালেন সমস্যা নেই, করতে চায় করুক। গাই গুই করে মতো দিলেন রেদওয়ান শিকদার। কেউ আর দ্বিমত করেনি। রুদ্রর সার্জারির হাত নেহাত মন্দ নয়। পরদিন সকালবেলা স্নিগ্ধার সার্জারি দুপুর 2:30টায়। 1টার দিকে তাকে প্রি অপারেটিভ রুমে নেওয়া হবে। সবকিছু যখন ঠিকঠাক বেঁকে বসল রুদ্র। সে বিয়ে করবে। রুদ্রর কথা শুনে সবাই হতবিহ্বল। এগুলো কেমন কথা? একটু পরে মেয়েটা ওটিতে যাবে, এখন বিয়ে কিভাবে হবে? সবাই রুদ্রকে অনেক বুঝানোর চেষ্টা করল। সে বুঝল না। তার এক কথা বিয়ে না করে সে স্নিগ্ধাকে অপারেশন থিয়েটারে ঢুকতে দেবে না। সকলে মোটামুটি জানে রুদ্র একরোখা ছেলে। এক পর্যায়ে সবাই হাল ছেড়ে দিল। 12টায় কাজী এনে বিয়ে পড়ানো হলো তাদের। স্নিগ্ধার মায়ের একজন চাচা আছেন, উনি কাজী, তাই অসুবিধা হয়নি তেমন। রুদ্র স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে আর টপাটপ মিষ্টি খাচ্ছে। ভাবখানা এমন সে ইহজন্মে মিষ্টি খায়নি। আর এখন মিষ্টি না খেলে বাকি জীবন তার কপালে মিষ্টি জুটবে না। স্নিগ্ধা রুদ্রর কাজে এতটাই অবাক হয়েছে যে সে আর ব্যথা অনুভব করতে পারছে না।
তার মস্তিষ্ক সেই সিগন্যাল দিচ্ছে না। তার মস্তিষ্ক বারবার বলছে, এভাবেও বিয়ে হয়? হাসপাতালের বেডে বসে বিয়ে কে করে? স্নিগ্ধা রুদ্রর দিকে তাকালো। পরক্ষণেই মন বলল রুদ্র সব পারে। তার ছেঁড়া মানুষদের পক্ষে সব সম্ভব। স্নিগ্ধা দীর্ঘশ্বাস ফেলল। বিয়ে নিয়ে তার তেমন কোন শখ আহ্লাদ ছিল না ঠিক, তবে সে এইভাবে হাসপাতালের বেডে বসে মেহেদির জায়গায় হাতে ক্যানুলা লাগিয়ে কখনোই বিয়ে করতে চায়নি। একটু পরেই স্নিগ্ধাকে প্রি অপারেটিভ রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে রুদ্র নিজেই স্নিগ্ধার ভাইটালস চেক করল। তারপর গেল নিজে রেডি হতে। স্নিগ্ধার ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে, তাই সময় বেশি লাগেনি। আধ ঘন্টার মাঝেই অপারেশন থিয়েটার থেকে রুদ্র বেরিয়ে আসল। স্নিগ্ধাকে এখন পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছে। 3 ঘন্টা পরে তাকে বেডে দেওয়া হবে। তখন রাত 8টা। স্নিগ্ধার কেবিনে বসে আছে রুদ্র। স্নিগ্ধা এখন ঘুমিয়ে আছে। আজকে তার অফ ডে ছিল বিধায় পেশেন্ট অ্যাটেন্ড করার ঝামেলা নেই। রুদ্র স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে অপলক। 2 দিনেই মেয়েটার চেহারা কেমন শুকিয়ে গেছে। ডার্ক সার্কেলগুলো মনে হয় আগের থেকে গাঢ় হয়েছে কিছুটা। রুদ্র স্নিগ্ধার মুখে হাত বুলিয়ে দিল। এই প্রথম সে স্নিগ্ধাকে স্পর্শ করছে। স্নিগ্ধা, তার স্নিগ্ধা, তার জীবনের একমাত্র কাঙ্ক্ষিত নারী, তার অর্ধাঙ্গিনী। কেবিনে এখন ওরা দুজনই আছে। বাকিদের রুদ্র নিজেই বাড়ি পাঠিয়ে দিয়েছে। বলেছে সে থাকবে। কেউ দ্বিমত করেনি। থাকতে চাইছে যখন থাকুক। পর কেউ তো আর নয়। সকলে চলে যেতেই রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেবিনের দরজা খানায় নিঃশব্দে লক করে দিল। নার্সদের বলে এসেছে যেন এখানে না আসে। সে খেয়াল রাখতে পারবে। ডাক্তার যেহেতু বলেছে নার্স আর আসবেও না। রুদ্র এবার স্নিগ্ধার বেডের পাশের টুলটায় বসল। আলতো করে স্নিগ্ধার হাতখানা নিজের হাতের ভাঁজে বন্দি করল। হিসেব মতন আজকে তাদের ফার্স্ট নাইট। হোক না তা হাসপাতালে আর থাকুক না তার বউ ঘুমিয়ে, এত মানুষ থাকলে লজ্জা লাগবে না বুঝি? বউটাকে তো সে ঠিকঠাক দেখতেও পারবে না। আগে তো এক পলক দেখার জন্য তাকে রীতিমতন যুদ্ধ করতে হতো। এখন সে অধিকার নিয়ে দেখবে। স্নিগ্ধা হালকা নড়ে উঠল। তারপর আবারও ঘুমিয়ে গেল সে। রুদ্র স্নিগ্ধার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল। স্নিগ্ধাকে কড়া ডোজের ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। রুদ্র জানে স্নিগ্ধার ইনসমনিয়া আছে, তাই ঔষধের ডোজ বাড়িয়ে দিয়েছে। বাড়তি ডোজের কারণে স্নিগ্ধার ঘুমটা বেশ গাঢ় হয়েছে। সারাটা রাত রুদ্রর এভাবেই কাটল। স্নিগ্ধার পাশে বসে, স্নিগ্ধাকে দেখে দেখে, তার হাত ধরে রেখে। পরদিন সকালবেলা বাইরে মৃদু মন্দ বাতাস বইছে। জানালার পর্দাগুলো নিজের মতন করে স্বাধীনভাবে উড়ছে। বাতাসে স্নিগ্ধার লম্বা চুলগুলো অবাধ্যের মতন উড়ছে। হাতের উপর ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে ঘুম ছুটল স্নিগ্ধার। সে পিটপিট করে চোখ খুলে তাকাল। রুদ্র তার হাতের উপর ঘুমিয়ে আছে। রুদ্রকে এই অবস্থায় দেখে স্নিগ্ধা অবাক হলো বটে। জানালা দিয়ে বাইরে দেখল সে। সূর্য উঠে গেছে। সকাল হয়েছে অনেক আগেই। স্নিগ্ধা আরও একবার রুদ্রকে দেখল। গাল ফুলিয়ে ঘুমিয়ে আছে সে। আচমকা স্নিগ্ধার মাথায় প্রশ্ন এলো, রুদ্র কি সারা রাত এখানেই ছিল? এভাবেই ছিল? তার পাশেই ছিল? তার পাশে বসেই ঘুমিয়েছিল? স্নিগ্ধার কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হলো। অন্যরকম, অচেনা, অজানা এক অনুভূতি। এক রাশ ভালো লাগায় যেন মনটা ছেয়ে গেল তার। রুদ্রর চুলগুলো বেশ বড় বড়। হাঁটার সময় সেগুলো বাউন্স করে। চুল তার অনেক শখের।
রুদ্র সারাক্ষণ এক হাতে নিজের চুল ঠিক করতে থাকে। এখন সেই চুলগুলো তার চোখে মুখে লেপ্টে রয়েছে। স্নিগ্ধা নিজের বাম হাত দিয়ে রুদ্রর মুখে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ভীষণ যত্ন করে। কালকে সার্জারির টাইমে স্নিগ্ধা ভীষণ ভয় পেয়েছিল। শরীর কাঁপছিল ভয়ে। হার্ট রেট বেড়ে গিয়েছিল তার। স্নিগ্ধার কাঁপুনি দেখে পুরোটা সময় রুদ্র স্নিগ্ধার সাথে কথা বলেছে। যেই ৮ ঘন্টা সার্জারি করেছে রুদ্র তার সাথে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে বৈদেশিক বিষয়াবলী নিয়েও কথা বলেছে। আলোচনা থেকে বাদ যায়নি সালমান খান থেকে শুরু করে জায়েদ খানও। একটা সময় স্নিগ্ধার ভয় কেটে গেল। সে সহজ হয়ে কথা বলতে লাগল। রুদ্রর ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে স্নিগ্ধা মৃদু হাসল। এই সুদর্শন পুরুষটা তার স্বামী, তার একান্ত ব্যক্তিগত পুরুষ। স্নিগ্ধার এবার একটু গর্ববোধ হল। এমন সুদর্শন বর পেলে কার না গর্ব হয়। স্নিগ্ধা নিজের মনে হাসল। কালকে সকাল অবধিও রুদ্রকে নিয়ে সে ভাবেনি। বলা যায় ভাবতে চায়নি সে। ভয় লাগতো কেমন যেন। আর আজকে সকালটা রুদ্র তার পাশে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। স্নিগ্ধা রুদ্রর চুল নিয়ে খেলার সময় রুদ্র হালকা নড়েচড়ে উঠল। সূর্যের রশ্মি তার চোখে পড়ায় তার চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এল। ঘুমটাও ছুটল মনে হয়। রুদ্রকে নড়তে দেখে স্নিগ্ধা চট করে নিজের হাত সরিয়ে নিল। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ঘুমের ভান ধরল। রুদ্র তাকে এভাবে দেখলে লজ্জায় তার মাথা কাটা যাবে। লোকটা তো বেশি সুবিধার নয়। কিছুক্ষণ পরেই রুদ্র আলগোছে চোখ মেলে তাকাল। চোখ খুলতেই তার সামনে ভেসে উঠল স্নিগ্ধার স্নিগ্ধ আর ক্লান্ত মুখখানা। রুদ্র হাসল। সেই হাসিতে রয়েছে একরাশ প্রশান্তি। মন থেকে চাইলে আল্লাহ তাআলা কি না দেয়। চাওয়ার মতন চাইতে জানলে আল্লাহ তাআলা দিতে দেরি করেন না। রুদ্র স্নিগ্ধার কপালে ছোট্ট করে চুমু দিল। রুদ্রর ঠোঁটের ছোঁয়ায় স্নিগ্ধা কেঁপে উঠল যেন। একেবারে নতুন একটা স্পর্শ, নতুন একটা অনুভূতি। স্নিগ্ধার হৃদস্পন্দন যেন থেমে গেল। তবে থামল না রুদ্র। সে স্নিগ্ধার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি আমার স্নিগ্ধ ভালোবাসা। স্নিগ্ধা চোখ মুখ খিচিয়ে শুয়ে রইল। রুদ্রর স্পর্শগুলোতে এসে বেসামাল হয়ে উঠছে। মন চাইছে পালিয়ে যেতে। এই স্পর্শগুলো স্নিগ্ধার কাছে একেবারেই নতুন, একেবারেই অচেনা। স্নিগ্ধাকে বাঁচাতেই মনে হয় কেউ দরজায় নক করল। রুদ্র উঠে যেতেই স্নিগ্ধা বুক ভরে শ্বাস নিল। এতক্ষণ মনে হয় শ্বাস আটকে ছিল তার। রুদ্র দরজা খুলে দেখল স্নিগ্ধার ভাই সুয়াদ এসেছে। রুদ্রর জন্য নাস্তা নিয়ে এসেছে সে। স্নিগ্ধাদের বাসা হাসপাতাল থেকে বেশি দূরে না। এই 10 মিনিটের হাঁটা পথ। স্নিগ্ধার বাবা মা দুইজনই চাকরি করেন। আজকে দিনের বেলায় বোনের সাথে সুয়াদই থাকবে। সে এবার ক্লাস 9-এ পড়ে। স্কুল থেকে ছুটি নিয়েছে ছেলেটা। ছোট হলেও সে বেশ দায়িত্ববান একটা ছেলে। আর কথা যদি হয় বোনের, তাহলে তো তার কোন পজুরি মেলা ভার। বোনের সব ক্ষেত্রে সে জিরো কম্প্রোমাইজ। ভাইয়ের আওয়াজ শুনে স্নিগ্ধা উঠে বসতে চাইল। তাতে পেটে একটু টান লাগলো যেন। স্নিগ্ধা শব্দে কুকিয়ে উঠল। রুদ্র আর সুয়াদ দুজনেই বিচলিত হল। রুদ্র এসে স্নিগ্ধাকে ধরল। কি হয়েছে? ব্যথা পেয়েছ? আচমকা উঠতে যাওয়ায় টান লেগেছে। এত কেয়ারলেস কেন তুমি স্নিগ্ধা? কালকে মাত্র সার্জারি হয়েছে তোমার। একটু তো সময় দাও। আপা, তোর একটুও শান্তি নেই। এত ছটফটে কেন তুই? এখন লাগলো তো ব্যথা, তোকে নিয়ে আর পারা যায় না। কবে বুঝতে শিখবি তুই? সুয়াদের কণ্ঠে নিরাশা। তার বোনটা এত ছটফটে। এক জায়গায় স্থির থাকে না সে। উঠছিলে কেন তুমি?
একটু ওয়াশরুমে যাওয়া দরকার, মিনমিন করে বলল স্নিগ্ধা। রুদ্র স্নিগ্ধাকে চট করে কোলে তুলে নিল। এ কি, কোলে তুলছেন কেন? তেমার হাঁটতে অসুবিধা হবে। স্নিগ্ধা কিছু বলার সুযোগ পেল না। তার আগেই রুদ্র তাকে ওয়াশরুমের সামনে এনে নামিয়ে দিল। মিনিট 5 পর স্নিগ্ধা ফ্রেশ হয়ে বের হলো। রুদ্র আবারও তাকে কোলে তুলে নিল। স্নিগ্ধা মানা করলেও শুনল না। রুদ্র ঠিক করেছে স্নিগ্ধার কোন কথাই সে শুনবে না। এই মেয়ে 3টা বছর তাকে খুব জ্বালিয়েছে, তার একটা কথাও শোনেনি। শোধ না নিলে চলবে কেন? রুদ্র কি এমনি এমনি ছেড়ে দেব? কখনো না, নেভার এভার। সোয়াদের সাথে কিছুক্ষণ কথা বলে রুদ্র বাসায় গেল। 10টায় তাকে আবার আসতে হবে। আজকে মোটামুটি পেশেন্টের লিস্ট বড়। হাসপাতালে 2 দিন স্নিগ্ধার এভাবেই কেটে গেল। এই 2 দিন রাতের বেলায় তার সাথে রুদ্রই ছিল। কেউ তেমন আপত্তি করেনি। নতুন বিয়ে হয়েছে, একসাথে গপ্প সপ্প করুক দুটোতে মিলে। 2 দিন পর স্নিগ্ধাকে ডিসচার্জ করা হলো। স্নিগ্ধাকে বাসায় পৌঁছে দিয়ে রুদ্র চলে গেল নিজের বাসায়। নতুন হাসপাতালে জয়েনিংয়ের কিছু কাজ আছে তার। চোখের পলকেই যেন চলে গেল 2 সপ্তাহ। স্নিগ্ধা এখন সুস্থ, ক্ষত শুকিয়ে গেছে। এই 2 সপ্তাহ রুদ্র ডেইলি 2 বেলা করে স্নিগ্ধকে দেখে গেছে। এর মধ্যে খবর এলো স্নিগ্ধার নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে, তাকে ফিরতে হবে। স্নিগ্ধা চলে যাবে শুনে রৌশন শিকদার এলেন স্নিগ্ধাদের বাসায়। অর্জি রাখলেন স্নিগ্ধাকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার। 2 দিন উনার সাথে থেকে আসুক। যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে সে শ্বশুর বাড়ি অবধি দেখার সুযোগ পায়নি। একটু দেখে আসুক কোথায় তার স্বামীর বাস, কোনটা তার চিরস্থায়ী গৃহ। স্নিগ্ধা আসতে নারাজ। সে বড্ড ঘরকুনো মেয়ে। মাকে ছাড়া কখনো নানু বাড়ি অবধি যায়নি সে। পড়াশোনার জন্য হোস্টেলে থাকে এই যা। স্নিগ্ধা কিছুক্ষণ গাইগুই করল। মা তাকে কিছুক্ষণ বুঝালেন সারা জীবন তিনি সাথে নিয়ে ঘুরবেন না তাকে। এখন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি তো যেতেই হবে। স্নিগ্ধার বাসা থেকে রুদ্রর বাসা প্রায় 8 ঘন্টার পথ। পৌঁছাতে তাদের সন্ধ্যা হলো। স্নিগ্ধা নিজের সাথে ছোটখাটো একটা ব্যাগও নিয়ে এসেছে। শাশুড়ি মানুষটা যে তাকে খুব পছন্দ করে তা স্নিগ্ধা এই কয়দিনে বেশ বুঝেছে। শ্বশুর মানুষটাও স্নিগ্ধাকে বেশ আদর করে, মা ছাড়া ডাক দেয় না। স্নিগ্ধার খুব ভালো লাগে, মনটা আনন্দে নেচে ওঠে। স্নিগ্ধা অল্পতেই খুশি হয়ে যাওয়া মেয়ে, এগুলো তার কাছে আসমানের চাঁদ হাতে পাওয়ার মতন ব্যাপার। রুদ্রর রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। তার ঘরের বারান্দাটা বেশ বড় আর সুন্দরও বটে। রুদ্রর বারান্দায় 2-একটা ফুলের গাছ রয়েছে, রয়েছে কিছু ক্যাকটাস। স্নিগ্ধা জানে ক্যাকটাস রুদ্রর পছন্দের গাছ। রুদ্র একবার বলেছিল তাকে। স্নিগ্ধা কাঠগোলাপের গাছ থেকে একটা ফুল ছিঁড়ল। ফুলটাকে কিছুক্ষণ ঘুরিয়ে দেখে কানে গুজে দিল যত্ন করে। কাঠগোলাপ স্নিগ্ধার প্রিয় ফুল। ওর একটা গাছ ছিল কাঠগোলাপের, গোলাপি ফুলের। কিছু মাস আগে গাছটা চুরি হয়ে গেছে। সেদিন স্নিগ্ধা অনেক কেঁদেছিল। সবসময় প্রিয় জিনিসগুলো তার থেকে দূরে সরে যায়। প্রিয় কোন কিছুই বেশিক্ষণ থাকে না তার কাছে, হোক সেটা মানুষ কিংবা গাছ। স্নিগ্ধা দীর্ঘশ্বাস ফেলল। এমন সময় কেউ একজন গম্ভীর স্বরে ডেকে উঠল, স্নিগ্ধা, স্নিগ্ধা। রাশভারী স্বরে স্নিগ্ধার ভেতরটা কেঁপে উঠল। সে তড়াক করে পিছন ফিরে চাইল। রুদ্র দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তার চেক মুখ কেমন গম্ভীর্যতায় ছেয়ে আছে। স্নিগ্ধা জানে রুদ্র রাগী, তবে স্নিগ্ধা এর আগে তার সাথে রুদ্রকে এতটা গম্ভীর হতে দেখেনি। স্নিগ্ধা মনে মনে ঘাবড়ালো যেন।
রাস্তাঘাটে মানুষ পেটানোর স্বভাব আছে রুদ্রর। একবার তো তার সামনেই একজনকে বেদম পিটিয়েছিল। ছেলেটাকে মেরে রক্তাক্ত করে নিজেই ব্যান্ডেজ করে দিয়েছিল। ডাক্তার মানুষ কিনা, মানুষের সেবা করা তার ধর্ম বটে। এখন মানুষ পেটানোর স্বভাবটা যদি এখন বউ পেটানোর স্বভাবে বদলায় তখন? স্নিগ্ধা সকাল বিকাল মার খাবে? ফুল ছিঁড়েছ কেন স্নিগ্ধা? আবারও গুরু গম্ভীর গলায় প্রশ্নটা করল রুদ্র। রুদ্রর প্রশ্নে স্নিগ্ধা নিশ্চুপ রইল। কথাটা সব কেমন দলা পাকিয়ে আসছে। ভয় হবে হয়তো। ছিঁড়েছ তো ছিঁড়েছ, আবার কোণের পেছনেও গুজে দিয়েছ। এত অধিকার কে দিল তোমাকে? স্নিগ্ধা অসহায় চোখে রুদ্রর দিকে তাকাল। সে যদি জানত রুদ্র এতটা রেগে যাবে তাহলে কখনোই ফুল ছিঁড়ত না। ছেঁড়া তো দূর, ফুল ছেঁড়ার কথা ভাবত অবধি না। রুদ্র কিছুক্ষণ স্নিগ্ধার মুখের দিকে তাকিয়ে রইল। কেমন চুপসে গেছে তার মুখখানা। স্নিগ্ধার চুপসানো মুখ দেখে যেন রুদ্র মজা পেল ভীষণ। অচমকাই সে শব্দ করে হেসে উঠল। স্নিগ্ধা ভয়কে পেছনে ফেলে অবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে রইল। এই তো একটু আগে কেমন জাদ্রেল মানুষের মতন তাকে ধরেছিল, এখন এমন হাসছে কেন? ফুলের শোকে পাগল হয়ে গেছে কি? স্নিগ্ধা অবশেষে একটা পাগলের বউ হয়ে এল? এই ছিল তার কাপলে? স্নিগ্ধাকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে রুদ্র ওর গাল দুটো টেনে দিল। ইউ আর সো ড্যাম কিউট ইয়ার। এত কিউট কেন তুমি? রুদ্রর কথা বোধগম্য হল না স্নিগ্ধার। সে মানে বুঝল না। স্নিগ্ধা তখনও তাকিয়ে আছে রুদ্রর মুখের দিকে। রুদ্র এবার স্নিগ্ধার হাত ধরল। হালকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসল। স্নিগ্ধা রুদ্রর বুক বরাবর। স্নিগ্ধা মাথা উঁচিয়ে তাকিয়ে আছে রুদ্রর মুখের দিকে। রুদ্র স্নিগ্ধার চুলের ক্লিপটা খুলে দিল। খোপায় বদ্ধ চুলগুলো ছড়িয়ে পড়ল স্নিগ্ধার পিঠ জুড়ে। রুদ্র হাত দিয়ে চুলগুলো আর একটু ছড়িয়ে দিল। স্নিগ্ধার চুলগুলো বেশ লম্বা, একেবারে হাঁটুর নিচ অবধি। আগে এমন ছিল না। রুদ্র যখন স্নিগ্ধাকে প্রথম দেখেছিল তখন তার চুলগুলো ঘাড় অবধি ছিল। দুই পাশে দুটো ঝুঁটি করে রাখত। দেখতে যে কি সুন্দর লাগত। হাইট ছোট হওয়ার কারণে মনে হতো সামনে বুঝি একটা জীবন্ত পুতুল দাঁড়িয়ে আছে। রুদ্র স্নিগ্ধার মুখে উড়ে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিল। গড়িয়ে পড়া ফুলটাকেও যত্ন করে গুজে দিল চুলের ভাঁজে। রুদ্র এবার একটা ভয়ানক কাজ করে বসল। চট করে স্নিগ্ধার ফোলা গালে একটা চুমু এঁকে দিল। রুদ্রর এহেন কাজে স্নিগ্ধা স্তব্ধ হয়ে রইল। তার মস্তিষ্ক ঠাহর করতে পারছে না এইমাত্র রুদ্র করল কি। রুদ্র এবার স্নিগ্ধার কানে ঠোঁট ছোঁয়াল। ফিসফিস করে বলল, তোমার কানের পিছে চুলের ভাঁজে ফুল গুজে দেওয়ার অধিকার শুরু আমার স্নিগ্ধা। আর আমি এটা মোটেও পছন্দ করব না কেউ আমার অধিকারে এসে ভাগ বসাবে। পরের বার এমন দুঃসাহস করবে না। প্রতিটা শব্দে রুদ্রর ঠোঁট স্নিগ্ধার কান ছুঁয়ে গেল। স্নিগ্ধার নড়চড় নেই কোন। সে পাথরের মতন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র এবার একটু সরে এল। স্নিগ্ধার দিকে তাকালো। এই মেয়ে নিঃশ্বাসটা নিচ্ছে না বোধ হয়। টেক আ ব্রিথ স্নিগ্ধা। স্নিগ্ধা ফোঁস করে দম ফেলল। রুদ্র তার কাছে আসলেই স্নিগ্ধা নিঃশ্বাস নিতে ভুলে যায়। এটা ভালো লক্ষণ নয়। রুদ্রর জন্য বটে। রুদ্র আবারও দুই পা এগিয়ে এল। স্নিগ্ধার দুই পাশে হাত রাখল, দেয়ালে ভর করে। স্নিগ্ধা এখন বন্দী। পালানোর পথ নেই। আমি কাছে আসলে নিঃশ্বাস নাও না কেন তুমি? স্নিগ্ধা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাসের সাথে কি এবার কথাও বন্ধ হয়ে গেল নাকি মেয়ে? এবার স্নিগ্ধা তাকালো রুদ্রর দিকে। রুদ্রর চোখে চোখ রাখল। এই প্রথম
ভেতরটা কেঁপে উঠল বোধ হয়। সামিয়াকে রুদ্র ভাই? স্নিগ্ধার প্রশ্নে হৃদয় কুঞ্চিত হল রুদ্রর। সামিয়াকে সে কিভাবে জানবে? তার কি জানার কথা নাকি? আমি কিভাবে জানব কে? এত নাটক করিয়েন না রুদ্র ভাই। সামিয়া যে আপনার গোপন প্রেমিকা তা কি আমি জানি না ভেবেছেন? কতদিন আর লুকিয়ে রাখবেন সত্যটা? সত্যি বেশি দিন চাপিয়ে রাখা যায় না। নিজের বিরুদ্ধে এত বড় অভিযোগ মেনে নিতে পারল না রুদ্র। মনে হচ্ছে এখনই বুঝি বুকের বা পাশটা চেপে ধরে আমেনার মা বলে চেঁচিয়ে উঠবে। শোন, আমার কোন প্রেমিকা টেমিকা নেই, হোক তা গোপনে বা প্রকাশ্যে। তোমাকে এককালে নিজের প্রেমিকা যদিও বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি মাশাআল্লাহ যে তারা। আমার চাওয়ার ইন্না লিল্লাহ করে দিয়েছ একেবারে। কথা ঘুরাবেন না একদম। আচ্ছা, ঘুরালাম না কথা। এখন বল এগুলো কেন বলছো? হ্যাভ ইউ এনি প্রুফ? স্নিগ্ধা এবার রুদ্রর বুক ঠেলে তাকে নিজের সামনে থেকে সরাল। রুদ্রকে সরাতে তার ভালোই বেগ পোহাতে হয়েছে। বড় বড় দুটো তিনটে কদম ফেলে রুমে আসল সে। স্নিগ্ধার পিছন পিছন আসল রুদ্র নিজেও। সেও দেখতে চায় নিজের গোপন প্রেমিকাকে। কোথাকার কোন মেয়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল দেখা দরকার। রুদ্র রুমে এসে দেখল স্নিগ্ধা নিজের ফোনে কিছু করছে। প্রমাণ খুঁজছে হয়তো। কিছুক্ষণ পরেই স্নিগ্ধা নিজের ফোনটা রুদ্রর সামনে ধরল। রুদ্র নিজের হাতে নিল ফোনটা। এটা তাদের স্কুলের কনফেশন গ্রুপ। রুদ্রর নামে একটা কনফেশন এসেছে। পোস্টটিতে স্পষ্ট লেখা আছে রুদ্র সামিয়া নামক মেয়েটির গোপন প্রেমিক। রুদ্রকে নিয়ে মেয়েটির হৃদয় নিংড়ানো আবেগ স্পষ্ট প্রতীয়মান। কনফেশনটির মাধ্যমে সামিয়া রুদ্রকে নিজের প্রেমিক হওয়ার আহ্বান জানিয়েছে। রুদ্র এবার ফোন থেকে চোখ তুলে স্নিগ্ধর দিকে তাকাল। মনে হচ্ছে মেয়েটা রেগে আছে। সে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, মেয়ে মানুষের এই এক সমস্যা, দেখে এক বুঝে আরেক। তিলকে তাল বানিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। এই পোস্ট দেখে তুমি এটাই বুঝলে যে এই মেয়ে আমার গোপন প্রেমিকা? প্রেমিকা না হলে আপনাকে কনফেশন কেন দেবে সে? তাও এত বছর পর? দিয়েছ তো দিয়েছে, বিয়ের 1 মাস যেতে না যেতেই কেন দিতে হবে? স্নিগ্ধার কণ্ঠে যেন অভিযোগের ঝড় উঠেছে। অভিমানেরা উপচে পড়ছে। রুদ্র যেন এবার এক নতুন স্নিগ্ধাকে দেখল। নতুন স্নিগ্ধার কণ্ঠে আছে তীব্র অধিকারবোধ। চোখে আছে অজস্র অভিমান আর অভিযোগ। রুদ্র ঠোঁট এলিয়ে হাসল। রুদ্রর হাসি চোখ এড়াল না স্নিগ্ধার। সে আরো তেতে উঠল। আশ্চর্য! আপনি হাসছেন কেন? আমি কি এখানে কোন জোকস বলছি? আর ইউ জেলাস স্নিগ্ধা? রুদ্রর প্রশ্নে স্নিগ্ধা থতমত খেয়ে গেল যেন। সে চুপ হয়ে গেল। রুদ্রর ঠোঁটের কোণে দুষ্টু হাসি। স্নিগ্ধা অস্বস্তিতে পড়ল এবার। সে কি বেশি রিয়েক্ট করে ফেলেছে? রুদ্র কি তাকে ফালতু মেয়ে ভাবছে? ভাবছে স্নিগ্ধা একটা ছ্যাঁচড়া মেয়ে, যে বিয়ের 2 দিন যেতে না যেতেই স্বামীর প্রেমে হেদিয়ে মরছে? স্নিগ্ধা আবারও রুদ্রর দিকে তাকাল। তার ঠোঁট এখনো সেই হাসি। রুদ্র হাসি মুখে এগিয়ে এল স্নিগ্ধার দিকে। নাইস মুভ। আইম ইমপ্রেসড সুইট হার্ট। কথায় কথায় এত কাছে আসেন কেন রুদ্র ভাই? রুদ্র সরল না, বরং আরেকটু কাছে আসল। আমি কাছে আসলে তুমি দূরে যাও কেন? স্নিগ্ধার আবারও নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। রুদ্র নিজের মাথাটা একটু স্নিগ্ধার দিকে আনল। তখন দরজায় টোকা পড়ল। স্নিগ্ধা রুদ্র দুজনই দরজার দিকে তাকাল। রুদ্রর বড় বোন রোদেলা তাদের ডাকছে রাতের খাবারের জন্য। রুদ্র এবার সরে এল স্নিগ্ধার সামনে থেকে। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট।
এই মেয়ে নিশ্চিত তার থেকে প্রতিশোধ নিয়েছে। বিয়ের আগে যখন মেহেদী ভাইয়ের সাথে প্রেম করত রুদ্র বাসায় বলে দিয়েছিল, তখনই তো ধরে বেঁধে তাকে বিয়েটা দেওয়া হলো। বিয়ে অবশ্য মেহেদী ভাইয়ের সাথেই হয়েছে। রুদ্র তাদের রোমান্সে কম ব্যাঘাত ঘটায়নি জীবনে। তার যে বোন, প্রতিশোধ না নিয়ে ছাড়বে বুঝি? রুদ্র হনহন পায়ে গিয়ে দরজা খুলে দিল। রোদেলা কোমরে হাত দিয়ে আছে। রোদেলা ঘরের ভেতরে উকি দিল একবার। দরজা বন্ধ করে কি করছিলি রে রুদ্র? হাডুডু খেলছিলাম। চোয়াল শক্ত করে জবাব দিল রুদ্র। রুদ্রর জবাবে রোদেলা শব্দ করে হাসল। ওই সব পরে করিস, আগে খেতে চল। মেয়েটা এসেছে অবধি খায়নি কিছু। কি, তোরা এতক্ষণ আমার বউকে না খাইয়ে রেখেছিস? দরজা বন্ধ করে বউয়ের সাথে হাডুডু খেললে তো বউ তোর না খেয়েই থাকবে। রুদ্র কিছু বলল না আর। এতক্ষণে স্নিগ্ধাও এসে গেছে। রোদেলা স্নিগ্ধার হাত ধরল, তাকে বগল দাবা করে নিয়ে চলল। রুদ্রর দিকে তাকালো অবধি না। ওদের ভাবখানা এমন তাবৎ দুনিয়ায় রুদ্র নামের কারো অস্তিত্ব নেই। সে কোথাও নেই। শিকদার বাড়ির ডাইনিং টেবিলে সকলে বসে আছে। শিকদার বাড়িতে সকলে একসাথে রাতের খাবার খায়। এটাকে একটা অঘোষিত নিয়ম বলা চলে। রেদওয়ান শিকদারের মতে প্রতিদিন একবেলা হলেও পরিবারের সকলের উচিত একসাথে বসে খাওয়া, কথা বলা, সকলের খোঁজ খবর নেওয়া। এতে পরিবারের সকলের মধ্যকার বন্ধন দৃঢ় আর মজবুত হয়। স্নিগ্ধা নিজের প্লেটের দিকে তাকিয়ে আছে। এত খাবার সে একবেলাতে কোনদিন খায়নি। সে খায় পাখির আদারের মতন করে। কি হয়েছে স্নিগ্ধা? খাচ্ছ না কেন? খাবার পছন্দ হয়নি? না, না আন্টি, তেমন কিছু নয়। আন্টি? আন্টিকে? স্নিগ্ধা থতমত খেল। কি বলবে সে? স্নিগ্ধা আমতা আমতা করতে শুরু করল। শোন মেয়ে, এসব আন্টি ফান্টি আমাকে বলতে আসবে না। আমি খুব রাগ করব। সোজাসাপটা মা নয়তো মামুনি বলে দেবে। তার কণ্ঠ গম্ভীর। উফ আম্মু, মেয়েটা ভয় পাবে। স্নিগ্ধা, তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তাই ডাকবে। মা কিছু বলবে না তোমাকে। স্নিগ্ধা মাথা নাড়ল। এই বাসার প্রতিটা মানুষই কেমন আন্তরিক। স্নিগ্ধা মাথা নিচু করে এক লোকমা খেল। তরকারিতে ঝাল হয়েছে। সে ঝাল খায় না, খেতে পারে না। এক লোকমা খেয়েই তার গলা জ্বলতে শুরু করল। স্নিগ্ধার গাল দুটো গাল হয়ে উঠছে। তুমি ঠিক আছো স্নিগ্ধা? স্নিগ্ধা মাথা নাড়িয়ে বুঝাল সে ঠিক আছে। রুদ্র হাতের লোকমাটা মুখে দিতেই তার মনে পড়ল স্নিগ্ধা ঝাল খেতে পারে না। সে তড়িতে স্নিগ্ধার প্লেট সরিয়ে নিল। এভাবে প্লেট সরালি কেন রুদ্র? ও ঝাল খেতে পারে না আম্মু। রৌশন শিকদার উঠে দাঁড়ালেন। তুমি আগে বলবে না মেয়ে? খাওয়ার কি দরকার ছিল এতক্ষণ? রাখো প্লেট, আর খেতে হবে না। উনি স্নিগ্ধার জন্য ডিম ভেজে আনলেন। এখন কিছু রান্না করতে গেলেও দেরি হয়ে যাবে। স্নিগ্ধা ডিম ভাজি দিয়ে ছোট ছোট লোকমা মুখে দিচ্ছে। ততক্ষণে খাবার টেবিল জমজমাট হয়ে উঠেছে। এই বাসার সবাই ডাক্তার। রুদ্রর বাবা রেদওয়ান শিকদার একজন কার্ডিওলজিস্ট। মা রওশন শিকদার গাইনেকোলজিস্ট। বোন রোদেলা শিকদার একজন শিশু বিশেষজ্ঞ আর ওর স্বামী মেহেদী সার্জন। রুদ্রদের বাড়ির সামনে ডাক্তার বাড়ি নামের একটি নেম প্লেট লাগানো। সকলে কি সুন্দর নিজেদের সার্জারি অভিজ্ঞতা, সার্জারির সময়ের মজার কাহিনী বলছে। স্নিগ্ধা দীর্ঘশ্বাস ফেলল। তারও তো স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। আল্লাহ তায়ালার বোধহয় অন্য পরিকল্পনা ছিল। তাই তো এখন সে ইঞ্জিনিয়ারিং পড়ছে। রাতের খাবার খেয়ে রুদ্রর রুমে এসে বসেছে স্নিগ্ধা।
রুদ্র তখনও আসেনি রুমে। মনে হয় বাইরে গিয়েছে সে। স্নিগ্ধা রুদ্রর রুমটা খুঁটিয়ে দেখতে লাগল। তখন রুদ্রর রুমটা তার সেভাবে দেখা হয়নি। রুদ্রর রুমে বেশি আসবাব নেই। একটা খাট, একটা ওয়ার্ড্রব, একটা ড্রেসিং টেবিল আর একটা স্টাডি টেবিল। স্নিগ্ধা ধীর পায়ে স্টাডি টেবিলের সামনে গেল। শেলফে অনেকগুলো বই রাখা। এনাটমির একটা বই বের করে চোখের সামনে মেলে ধরল সে। হিউম্যান এনাটমি নিয়ে স্নিগ্ধার আগ্রহের শেষ নেই। সে চেয়ার টেনে বসল। 2 পাতা পড়তেই রুমে আসল রোদেলা। এই স্নিগ্ধা, এদিকে আসো। স্নিগ্ধা তাকালো রোদেলার দিকে। ওর হাতে আইসক্রিমের বক্স। তোমার ফেভারিট ফ্লেভার কি? চকলেট। আমারও। কিন্তু বাসায় আর কেউ চকলেট ফ্লেভার খায় না। ভালোই হয়েছে। দলটা ভারী হলো আমার। স্নিগ্ধা এগিয়ে আসতেই রোদেলা ওর হাতে একটা চামচ ধরিয়ে দিল। দুজন আইসক্রিম খেতে খেতে গপ্প জুড়ে দিল। এই বাসায় তোমার কেমন লাগছে বলো? ভালো। এই তুমি কি সবসময় এত কম কথা বলো নাকি? সব সময় না, মাঝে মধ্যে অনেক কথা বলি। আর আমি মনে হয় মাঝে মধ্যে চুপ থাকি। বাচ্চাদের সাথে প্রচুর কথা বলতে হয় বুঝলে। ওদের সাথে বকর বকর করতে করতে অভ্যাস হয়ে গেছে আমার। রোদেলা প্রচুর কথা বলে। মুখের বিশ্রাম তার নেই। স্নিগ্ধাও তেমনি। তবে মানুষ ভেদে। একবার সে যার সাথে সহজ হয়ে যায় তার সাথে স্নিগ্ধা একটা খোলা বই। তার সামনে স্নিগ্ধার ঠোঁট বন্ধ হয় না যেন। দুজনে অনেক গল্প করল। একটা সময় স্নিগ্ধা রোদেলার সাথে সহজ হয়ে গেল। সেও মন খুলে কথা বলতে লাগল। ঘণ্টা দেড়েক পর রুমে আসল রুদ্র। এসে দেখে 2 রমণী গল্পে মশগুল। রুদ্র এসে রোদেলার মাথায় একটা আলতো থাপ্পড় দিল। তোর জামাই তোকে ডাকে। যেতে বলেছে তাড়াতাড়ি। ডাকে কেন? মনে হয় তোর জামাইয়ের পেট খারাপ করেছে। গিয়ে ঔষধ দিয়ে আয়। তুই দিতে পারিস না এই ঔষধ? বেয়াদব ছেলে একটা। শুধু মারে আমাকে। তাড়াতাড়ি নিজের জামাইয়ের কাছে যা। বেচারা তোর দুঃখে অসুখ বাঁধিয়ে বসেছে। রোদেলা আইসক্রিমের বক্স নিয়ে উঠে দাঁড়ালো। 2 কদম এগিয়ে গিয়ে আবার আসল। কি? ভ্রু কুঁচকে জানতে চাইল রুদ্র। রোদেলা কিছু না বলে ধুম করে রুদ্রর পিঠে একটা কিল বসিয়ে দিল। তারপর বউ দৌড়। রুদ্র রোদেলার যাওয়ার দিকে আহাম্মকের মতন তাকিয়ে রইল। এ কি ছোট বাচ্চা? এমন কি করে? রুদ্র এবার স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধা ওর দিকেই তাকিয়ে আছে। চা খাবে স্নিগ্ধা? খাওয়া যায়। তাহলে আসো দুজনে মিলে চা বানাই। তারা দুজন রান্নাঘরে গেল। স্নিগ্ধা চা খুব ভালো বানায়। তার চায়ের প্রশংসা সে নিজেই করে। শুনে শুনে রুদ্রর খুব লোভ লাগত। আগে অনেকবার স্নিগ্ধাকে বলেছিল তাকে চা বানিয়ে খাওয়াতে। স্নিগ্ধা পাত্তা দেয়নি তাকে। বেয়াদব মেয়ে একটা। খুব দক্ষ হাতে স্নিগ্ধা কাজ করতে লাগল। রুদ্র তাকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। চুলার তাপে স্নিগ্ধার নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আগুনের ঝলকানিতে তা মুক্তার মতন লাগছে। রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। এভাবে তাকিয়ে থাকলে কাজ করতে অসুবিধা হয়। তাহলে কাজ রেখে দাও। রুদ্রর স্পষ্ট জবাব। স্নিগ্ধা আর কথা বাড়াল না। সে 2 কাপে চা ঢেলে নিল। তারপর আবারও বারান্দায় বসল। আসলেই তোমার চায়ের হাত ভালো। ভাবছি ডাক্তারি ছেড়ে চায়ের দোকান দেব। তুমি চা বানাবে আর আমি ওয়েটার। স্নিগ্ধা কিছু বলল না। শুধু হাসল। রুদ্র মনোযোগ দিয়ে চা খেল। চা সে তেমন পছন্দ করে না। তার পছন্দ ব্ল্যাক কফি। তবে আজকে চা খেতে মন্দ লাগছে না তার।
চা খেতে খেতে দুজন অনেক গল্প করল। রুদ্র কথা বলার সময় স্নিগ্ধা চুপ ছিল। স্নিগ্ধা কথা বলার সময় রুদ্র চুপ ছিল। স্নিগ্ধা সব সময় কথা বলে না, যখন বলে তখন বোধহয় শ্বাসটাও নেয় না। চা শেষ করে রুদ্র কাপ দুটো রেখে আসল। স্নিগ্ধা ততক্ষণে বিছানায় গিয়ে বসেছে। তার ভেতরে এক ধরনের জোরতা কাজ করছে। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। রুদ্র লাইট নিভিয়ে বিছানায় আসল। স্নিগ্ধা তখনও বসে। এভাবে বসে আছো কেন? ঘুমাবে না? স্নিগ্ধা আমতা আমতা করে শুল। রুদ্রর থেকে যথেষ্ট দূরত্ব রেখেই শুল সে। আচমকা রুদ্র স্নিগ্ধার নিকটে চলে আসল। স্নিগ্ধা প্রথমে ভয় পেলেও নড়ল না। আমি তোমায় একটু জড়িয়ে ধরি স্নিগ্ধা? কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল রুদ্র। স্নিগ্ধা কেঁপে উঠল বোধ হয়। তার বলতে ইচ্ছে করল, হুটহাট চুমু খাওয়ার সময় তো এমন অনুমতি নিতে আসেন না। এখন ঢং করতে এসেছেন কেন? তবে বলা হয়ে ওঠেনি তার। কথাটা সব দলা পাকিয়ে গেছে। স্নিগ্ধার নীরবতাকে রুদ্র সম্মতি হিসেবেই ধরে নিল। সে পেছনে থেকে শক্ত করে স্নিগ্ধাকে জড়িয়ে ধরল। এই প্রথম সে স্নিগ্ধার এত কাছে। স্নিগ্ধা রুদ্রর প্রতিটি হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে। ওর হৃদয়টা এত দ্রুত লাফাচ্ছে। রুদ্রর গরম নিঃশ্বাস স্নিগ্ধার ঘাড়ে এসে আছড়ে পড়ছে। স্নিগ্ধা চোখ খিচে রইল। তার দম বন্ধ হয়ে আসছে। এভাবে বুঝি ঘুমানো যায়? পরদিন সকালবেলা সূর্যের তীক্ষ্ণ রশ্মি চোখে পড়তেই ঘুম হালকা হয়ে এলো স্নিগ্ধার। সে নড়তে চেয়েও পারল না যেন। কোন শক্ত বলিষ্ঠ কিছু তাকে শক্ত করে পেঁচিয়ে আছে যেন। স্নিগ্ধা আরেকটু নড়তে গেলেও পড়ল না। মানে হলো কিছু একটার সাথে আলতো ধাক্কা খেল। সে আলগোছে চোখ তুলে তাকাল। রুদ্র। চোখ খুলতেই রুদ্রর মুখশ্রী ভেসে উঠল সামনে। সে রুদ্রর বাহুডোরে আবদ্ধ। স্নিগ্ধা কয়েকটা ফাঁকা ঢোক গিলল। আবারও তাকালো রুদ্রর মুখশ্রীত। কত বছর পর সে ঘুমের ঔষধ ছাড়া এতক্ষণ এত শান্তিতে ঘুমিয়েছে তা মনে পড়ে না। আজকাল ঘুমের ঔষধ ছাড়া তার ঘুম ধরা দেয় না। আজকে কিভাবে ঘুম হলো তার? রুদ্র পাশে বলে, হবে হয়তো। কি অদ্ভুত ব্যাপার। রুদ্র পাশে বলে তার ঘুমানোর জন্য কোনো ঔষধের দরকার হয়নি। তার একটা দৃঢ় আলিঙ্গনই যথেষ্ট ছিল। রুদ্র আজকে গাল ফুলিয়ে ঘুমাচ্ছে। এটা মনে হয় তার স্বভাব। স্নিগ্ধা আলতো হাসল। হাসি মুখেই রুদ্রর কপালে পড়ে থাকা চুলগুলো এলোমেলো করে দিল। আচমকাই স্নিগ্ধার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। সে নিজের বেনির গাঁথন থেকে চিকন প্রাঞ্চিটা খুলে রুদ্রর কপালের পিছনে একটা ঝুঁটি করে দিল। রুদ্রকে বাচ্চা ছেলেটির মতন লাগছে, যে স্কুলে পড়ে। স্নিগ্ধা খিলখিল করে হেসে উঠল। হুট করেই চোখ খুলে তাকালো রুদ্র। তার ঠোঁটের কোণে হাসির ঝলক। রুদ্রকে তাকাতে দেখে হাসি বন্ধ হয়ে স্নিগ্ধার। সে চোরা চোখে তাকালো রুদ্রর দিকে। তুমি বুঝি এইভাবেই আমার সুযোগ নাও স্নিগ্ধা? স্নিগ্ধা আমতা আমতা করতে শুরু করল। এখন থেকে তো তোমার সাথে ঘুমাতে আমার ভয় করবে। ভয় করলে ঘুমাতে আসবেন না। রুদ্র মনে হয় আটকে উঠল। হাতের বাঁধন শক্ত করল। ছি ছি, এসব কি বল? এমন কথা বলতে হয় না। বিয়ে করেছি কি বউ ছাড়া ঘুমানোর জন্য? বউ ছাড়া ঘুমালে তো আমার আরো বেশি ভয় করবে। শুধু তুমি আমার ঘুমের সুযোগ নিও না। জেগে থাকলে যা মন চায় করিও। আমি তো তোমরাই। স্নিগ্ধা যেন আবারও লজ্জা পেল। লজ্জা পেলেও কি পালানোর পথ আছে? অগত্যা তাকে রুদ্রর পুরুষালী বুকেই মুখ লুকাতে হল। 2 দিন শ্বশুর বাড়িতে কাটিয়ে স্নিগ্ধা ঢাকায় ফিরল। তার ক্লাস শুরু হয়েছে। সে যথেষ্ট মনোযোগী ছাত্রী।
পড়াশোনাতেও যথেষ্ট ভালো। সে ভার্সিটির পাশে একটা লেডিস হোস্টেলে থাকে। সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠল স্নিগ্ধা। নামাজ পড়ে নিজের জন্য এক কাপ চা বানালো। চা খেতে খেতে কিছুক্ষণ রুদ্রর কথা ভাবল সে। আশ্চর্যজনকভাবে সে রুদ্রকে মিস করছে। রুদ্রকে দেখার জন্য মনটা ছটফট করছে। স্নিগ্ধা চা রেখে দিল। খেতে কেমন বিষাদ লাগছে। স্নিগ্ধা এবার বারান্দায় দাঁড়ালো। বেলি গাছে দুটো ফুল ফুটেছে। স্নিগ্ধা ফুলটা ছিঁড়তে গিয়েও ছিঁড়ল না। রুদ্রর কথা মনে পড়ে গেল। রুদ্র ছাড়া তার কানে ফুল গুজে দেওয়ার অধিকার কারো নেই, তার নিজেরও না। স্নিগ্ধা গাছে পানি দিয়ে গোসলে ঢুকল। তার 9টায় ক্লাস আছে। নাস্তা করে রেডি হয়ে স্নিগ্ধা ভার্সিটির জন্য বেরিয়ে যেতেই রুদ্রর ফোন আসল। রুদ্রর সাথে কিছুক্ষণ সাধারণ আলাপ শেষে স্নিগ্ধা ভার্সিটি গেল। এবার মনে হয় মনটা কিছুটা শান্ত হয়েছে। ক্লাসে বসে আছে সকলে। স্নিগ্ধা গলা পরিষ্কার করে সকলের মনোযোগ আকর্ষণ করল। সবাই তার দিকে উৎসুকভাব তাকিয়ে আছে। ফাইনালি, আমি বিয়ে করেছি। সকলে কিছুক্ষণ নীরব রইল। স্নিগ্ধাকে দেখল। তারপর যে যার মতন ব্যস্ত হয়ে গেল। স্নিগ্ধার কথার উত্তরে কেউ কিছু বলল না। স্নিগ্ধা নিরাশ হল। সকলের আচরণে স্পষ্ট কেউ বিশ্বাস করেনি তার কথা। সে জীবনে প্রেম, ভালোবাসা, বিয়ে নিয়ে এত ভান্ডামি করেছে যে কেউ এখন বিশ্বাস করতে চাইছে না। স্নিগ্ধা গাল ফুলাল। তার গল্পটা কেমন মিথ্যাবাদী রাখালের মতন হয়ে গেল। যদিও স্নিগ্ধা এখন চাইলেই তার আর রুদ্রর ছবি দেখাতে পারে। তবে ছবি দেখেও যে তারা বিশ্বাস করবে তা বলা যাচ্ছে না। স্নিগ্ধা মন খারাপ করে লেকচারে মন দিল। ক্লাস শেষ করে তারা সবাই ভার্সিটির ক্যান্টিনে এসে বসল। সকলেই মোটামুটি ক্ষুধার্ত। একে একে সকলে নিজেদের পছন্দের খাবার নিয়ে এসে টেবিলে বসল। স্নিগ্ধা জান্নাতের সাথে আগের ক্লাসের লেকচার নিয়ে কথা বলতে বলতে স্যান্ডউইচে কামড় বসাল। এর মধ্যে আবারও রুদ্রর কল এল। স্নিগ্ধা সকলের দিকে একবার তাকালো। সে ফোন রিসিভ করছে না। ফোনটা প্রথমবার বেজে কেটে গেল। ফোনের দিকে এমন ভ্যাবলার মতন তাকায় আছোস কেন তুই? ক্যাডায় ফোন দিছে? তোর এক্স নি? না, আমার স্বামী। রাফার প্রশ্নে ঠোঁট এলিয়ে জবাব দিল স্নিগ্ধা। ওরা সবাই আবারও বিরক্ত হল। কি ব্যাপার বলো তো বান্ধবী? তুমি বাড়ি থেকে আসার পর শুধু বিয়ে বিয়ে আর স্বামী স্বামী করছো কেন? কারণ আমি বিয়ে করেছি। আর আমার একটা স্বামী আছে। এত মিথ্যা আর বলিস না চামড়ি। এত মিথ্যা সহ্য করবে না আল্লাহ তায়ালা। কথার মাঝে আবারও রুদ্রর ফোন এল। স্নিগ্ধা সকলের দিকে একবার দেখল। তোরা কেউ বিশ্বাস করছিস না তো, দেখ আমি ফোন লাউডে দিচ্ছি। স্নিগ্ধা ফোন লাউড স্পিকারে দিয়ে রিসিভ করল কলটা। তুমি কি ব্যস্ত স্নিগ্ধা? ফোন ধরছিলে না কেন? রুদ্রর ব্যস্ত কণ্ঠ। স্নিগ্ধা হাসল। আজকে রুদ্র মোটামুটি ব্যস্ত। তার দুটো সার্জারি আছে আজকে। তাও কেমন সময় করে তাকে ফোন দিল। ফোন ব্যাগে ছিল তাই ধরতে পারিনি। আচ্ছা, দুপুরে খেয়েছ কিছু? খাচ্ছি। আপনি খেয়েছেন? আমি সার্জারিটা শেষ খাবো মনে হয়। মনে হয়? ডাক্তারদের জীবনে কিছুই আগে থেকে বলা যায় না স্নিগ্ধা। ওটি থেকে বেরিয়ে আবার ওটিতে ঢুকতে হয়। মিনিট 2 কথা বলে রুদ্র ফোন ডাকল। স্নিগ্ধা সকলের দিকে তাকিয়ে ফোন রাখল। এক একজন পাবদা মাছের মতন হা করে আছে। এবার বিশ্বাস হলো? তুই সত্যি বিয়ে করেছিস? হ্যাঁ। বিশ্বাস কর দোস্ত, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি।
স্নিগ্ধা রাফার বাহুতে শক্ত চিমটি কাটল। রাফা একটু চেঁচিয়ে উঠল। এবার বিশ্বাস হয়েছে? সকলে বিশ্বাস করল মনে হয়, অনেকটা জোর করেই। এবার সবাই তাদের নতুন দুলাভাই দেখার জেদ শুরু করল। স্নিগ্ধা গ্যালারি থেকে রুদ্রর ছবি দেখালো। এটা তাদের প্রথম কাপল ছবি। একটা সেলফি এটা। রুদ্রর বারান্দায় তোলা। রুদ্র যেদিন ওর কানে ফুল গুজে দিল তখন তুলেছিল তারা। সকলে রুদ্রর বেশ তারিফ করল। স্নিগ্ধা কিছু না বলে হাসল কেবল। খাওয়া শেষে বিল দেওয়ার সময় সকলে স্নিগ্ধাকে চেপে ধরল বিল দেওয়ার জন্য। নতুন বিয়ে করেছে, ট্রিট না দিলে হয়। স্নিগ্ধা হাসি মুখে সকলের বিল দিয়ে দিল। তারপর আবারও চলল ক্লাসের উদ্দেশ্য। ক্যালেন্ডারের পাতা থেকে যেন চোখের পলকেই চলে গেল কয়েক মাস। এই কয়েক মাসে রুদ্রর সাথে স্নিগ্ধার সম্পর্ক খুব স্বাভাবিক হয়ে উঠেছে। কাজের শত ব্যস্ততার মাঝেও রুদ্র তাকে যথেষ্ট সময় দেয়। রুদ্রর ভালোবাসা, কেয়ার দেখে স্নিগ্ধা অবাক হয়েছে আপ্লুত। একটা মানুষ এতটা কিভাবে ভালোবাসতে পারে? আজকাল নিজের ভাগ্যকে হিংসে হয় স্নিগ্ধার। সে কি এতটা ভালোবাসার যোগ্য? স্নিগ্ধার মাঝে মধ্যে অনুশোচনাও হয় বটে। 3টা বছর সে রুদ্রকে কম পোড়ায়নি। স্নিগ্ধা প্রায়শই রুদ্রকে প্রশ্ন করে সে এতটা কেন তাকে ভালোবাসে। রুদ্র জবাব দেয় না। হয়তো ঠোঁট এলিয়ে হাসে, নয়তো স্নিগ্ধাকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকে স্নিগ্ধার একটা পরীক্ষা ছিল। পরীক্ষাটা তার বিশেষ ভালো হয়নি। তাই মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। পরীক্ষা দিয়ে আর ক্লাস করতে ইচ্ছে হলো না তার। তাই ভার্সিটি থেকে বেরিয়ে আসল। আজকে বাউন্ডুলে ঘুড়িটির মতো উড়ে বেড়াবে সে। পাশে রুদ্র থাকলে ভালো হতো। লাটাই টানতে পারত। স্নিগ্ধা ইদানিং রুদ্রকে এত মিস করে। ভার্সিটির গেটের কাছে আসতেই রুদ্রকে দেখে চমকে উঠল স্নিগ্ধা। সে কি ভুল দেখছে? হবে হয়তো। সে বোধহয় হ্যালুসিনেশন করছে। তা না হলে রুদ্র এই সময় এখানে কি করতে আসবে? তার উপর আজকে রুদ্রর অফ ডেও নয়। অফ ডে হলে একটা কথা ছিল। স্নিগ্ধা বিশেষ গুরুত্ব দিল না। মনের ভুল ভেবে এড়িয়ে গেল। অপরদিকে স্নিগ্ধাকে এড়িয়ে যেতে দেখে ভ্রু কুঁচকাল রুদ্র। এই মেয়ে কি ভাবছে সে আবারও জেগে জেগে স্বপ্ন দেখছে? তাই হবে হয়তো। 2 দিন পর পর সে রুদ্রকে নালিশ জানায়। সে জেগে জেগে রুদ্রকে স্বপ্নে দেখে। উঠতে বসতে রুদ্রকে দেখে। রুদ্র কিছু না বলে হাসি কেবল। রুদ্র চোখ থেকে রোদ চশমাটা খুলে স্নিগ্ধার কাছে এল। আলতো হাতে একপাশে জড়িয়ে ধরল তাকে। স্নিগ্ধার চোখ ছলছল হয়ে উঠল। রুদ্রকে কে আশা করেনি? আপনি এখানে? বলেননি তো আসবেন? তোমায় সারপ্রাইজ দেব বলে বলিনি। কোন কাজে এসেছিলেন এখানে? না, তোমাকে সারপ্রাইজ দিতেই এসেছিলাম। দেওয়া হয়ে গেছে সারপ্রাইজ। এখন চলুন কিছু খাবো। তারপর আমরা পুরো শহরে ঘুরে বেড়াব। রিকশায় ঘুরব কিন্তু। এখন খেতে হবে না। আর ঘুরতেও হবে না। চল আমার সাথে। কোথায় যাব? সারপ্রাইজ শেষ হয়নি এখনো। আসো আমার সাথে। স্নিগ্ধা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। জিজ্ঞেস করতে গিয়েও করল না। কারণ সে জানে রুদ্র বলবে না। লোকটার পেট থেকে সহজে কথা বের হয় না। স্নিগ্ধা রুদ্রর সাথে গেল। দুজনে রিকশায় চেপে বসল। মিনিট 15 পরেই রিকশা মিরপুর 10-এর একটা বিল্ডিংয়ের সামনে এসে থামল। এখানে কেন এসেছি আমরা? স্নিগ্ধার চোখে মুখে কৌতূহল। সেই কৌতূহলেরা কণ্ঠে উপচে পড়ছে। চলো, জানতে পারবে। তারা লিফটে করে 6 তলায় আসল। একটা ফ্ল্যাটের সামনে এসে রুদ্র পকেট থেকে চাবি বের করে তালা খুলে দিল। কার বাসায়টা রুদ্র?
চাবি কোথায় পেলেন? চুরি টুরি করতে এসেছেন নাকি? রুদ্র ঝরা হাসল। স্নিগ্ধার কপালে ছোট্ট করে চুমু দিয়ে বলল, এটা আমাদের বাসা স্নিগ্ধা। আমাদের? তোমার আর আমার? মিলেমিশে আমাদের? স্নিগ্ধা অবাক হলো বটে। তার চোখে মুখে এখনো কৌতূহল। সে তাকিয়ে আছে উৎসুক দৃষ্টিতে। এখানে বাসা নেওয়ার হেতু সে বুঝতে পারছে না। রুদ্র স্নিগ্ধাকে পুরো বাসা ঘুরিয়ে দেখালো। 3টা বেডরুমের একটা বাসা, সাথে 3টে ওয়াশরুম, 2টো বারান্দা, একটা কিচেন আর একটা ড্রয়িং ডাইনিং। আপনি এখন থেকে এখানে থাকবেন বুঝি? আমি না আমরা থাকব? আর কতদিন বউ ছাড়া থাকবো বলো দেখি? বিবাহিত ব্যাচেলর হয়ে থাকতে আর মন সায় দিচ্ছে না। সে বুঝলাম, কিন্তু আপনি না আমাদের বাসার কাছের হাসপাতালে বসেন? আমি সামনের মাসের 2 তারিখ থেকে বারডেমে জয়েন করব। স্নিগ্ধা জানত না। রুদ্র এটা সারপ্রাইজ হিসেবে রেখেছিল। একদিন এতগুলো সারপ্রাইজ? স্নিগ্ধা বুঝি ক্লান্ত হয়ে উঠল। বারডেমে বসলে বাসা মিরপুর নিয়েছেন কেন? শাহবাগ বা তার আশেপাশে নিলেই তো হতো। এখান থেকে তোমার আমার দুজনেই সুবিধা। স্নিগ্ধা এবার বুঝল, এখান থেকে আসলেই তাদের দুজনেরই সুবিধা হয়। এখান থেকে রিকশায় তার ভার্সিটি যেতে মিনিট 15 লাগে। আর রুদ্র হয়তো মেট্রোতে যাতায়াত করবে। রুদ্র এর মধ্যে নিচে গিয়ে কিছু টুকটাক জিনিসপত্র আর খাবার কিনে আনলো। দুজনে মিলে আজকে সারাদিন বাসা সাজিয়েছে। এখনো সাজানো কমপ্লিট হয়নি। আরও অনেক কিছু কিনতে হবে। বাসা সাজাতে সাজাতে অনেক দেরি হয়ে গেছে বলে স্নিগ্ধা আর হোস্টেলে যায়নি। ফোন করে জানিয়ে দিয়েছে। রাতের বেলা রুদ্র বাইরে থেকে খাবার কিনে আনলো। এমন নয় স্নিগ্ধা রান্না জানে না। তার রান্নার হাত দারুণ। স্নিগ্ধার থেকেও রুদ্রর রান্নার হাত মারাত্মক। লোকটা সব দিক থেকেই গুণী। আজকের মতন সব কাজ গুছিয়ে দুজনে চা নিয়ে বারান্দায় বসল। চা স্নিগ্ধা বানিয়েছে। স্নিগ্ধার এখন অভ্যাস হয়ে গেছে সময়ে অসময়ে রুদ্রর জন্য চা বানানোর। হুটহাট সে চায়ের আবদার করে বসে। রুদ্রর আবদার ফেলবে এই সাধ্যি কি স্নিগ্ধার আছে? কেন যে সে রুদ্রর কোন আবদার ফেলতে পারে না? ফ্লোরে পাশাপাশি শুয়ে আছে রুদ্র আর স্নিগ্ধা। স্নিগ্ধার মাথার নিচে রুদ্রর একটা হাত বালিশের মতো রাখা। কেমন যেন অদ্ভুত শান্তি নামিয়ে এনেছে সেই স্পর্শ। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, টিপ টিপ শব্দ ভেসে আসছে খোলা জানালা দিয়ে। ঘরের ভেতর আলো খুব কম, শুধু হলুদ ডিম লাইটের আলো মেঝের ওপরে নরম ছায়া ফেলেছে। রুদ্র চোখ মেলে তাকিয়ে আছে ছাদের দিকে। কিন্তু তার মন ছাদে আটকে নেই। পাশে শুয়ে থাকা মেয়েটির গায়ের গন্ধ, চুলের অল্প ভেজা ঘ্রাণ আর নিঃশ্বাসের মৃদু ওঠানামাই যেন তাকে বন্দি করে রেখেছে। স্নিগ্ধা ঠোঁট সামান্য ফাঁক করে শুয়ে আছে। মাঝে মাঝে চোখ নামিয়ে চেয়ে দেখছে রুদ্রকে। রুদ্রর চোখে অদ্ভুত এক মায়া দেখতে পায় স্নিগ্ধা। তার নিজের জন্য। স্নিগ্ধা হাত দিয়ে রুদ্রর চোখ ছুঁয়ে দেয়। তারপর হাত দুটো আবারও গুটিয়ে নেয় সে। জানালা দিয়ে আকাশ দেখায় মন দেয়। রুদ্রর হাতটা এবার নিঃশব্দে নরল বোধ হয়। স্নিগ্ধার কানের পাশে আঙুল ছুঁয়ে দিল সে। খুব আস্তে, খুব সতর্ক হয়ে। স্নিগ্ধা চমকে উঠল না, বরং মৃদু হাসি ফুটল তার ঠোঁটে। মনে হলো, এই স্পর্শ অনেক দিনের চেনা। কতবার যে এমন করে চোখ বুজে এই নিরাপত্তা খুঁজেছে সে, গুণে বলা সম্ভব নয়। বাইরের বৃষ্টি যেন আরো জোরে পড়তে শুরু করল। শব্দটা ঘরের ভেতর সুরের মতো বাজতে লাগল। তারা যেন এক অদৃশ্য ছাদের নিচে আলাদা এক দুনিয়ায় শুয়ে আছে, যেখানে নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দুশ্চিন্তা। আছে শুধু দুটো দম্পতির নিঃশ্বাস আর অদৃশ্য আবেশে ভরা নীরবতা। রুদ্র স্নিগ্ধার চুলের ভেতরে হাত চালিয়ে দিল। আঙুলে জড়িয়ে আনলো কিছু গুচ্ছ চুল।
স্নিগ্ধা চোখ বুজে দিল, হালকা নিঃশ্বাস ফেলে যেন স্পর্শকে আরও অনুমতি দিল। সেই নিঃশ্বাসে রুদ্রর বুক কেঁপে উঠল। মনে হলো এই মেয়েটির নিঃশ্বাসের ভেতরেই তার বেঁচে থাকার সমস্ত কারণ লুকানো। মেঝেটা ঠান্ডা, কিন্তু তাদের শরীরের উষ্ণতা সেই ঠান্ডাকে তুচ্ছ করে দিচ্ছে। রুদ্রর হাত যখন স্নিগ্ধার আঙুলে ছুঁয়ে গেল, স্নিগ্ধা বিন্দুমাত্র সরাল না হাতটা, বরং নিঃশব্দে হাতের তালু মুঠো করে জড়িয়ে ধরল রুদ্রর আঙুল। সেই মুঠো এক অঘোষিত প্রতিজ্ঞা, একসাথে থাকার, হারিয়ে না যাওয়ার প্রতিশ্রুতি। বেশ অনেকক্ষণ স্নিগ্ধা রুদ্রর হাতের উপর থাকায় রুদ্রর হাত ব্যথা শুরু হয়েছে। তবুও রুদ্র নড়ল না, কারণ ইতিমধ্যে স্নিগ্ধা ঘুমিয়ে গেছে। তাদের এক মুঠো প্রেমের কাছে এই ব্যথা একেবারেই তুচ্ছ। ছোটখাটো ব্যথারা না থাকলে এক মুঠো প্রেম সুন্দর হয় না। পূর্ণতা পায় না ভালোবাসার। রুদ্র ঘাড় কাত করে স্নিগ্ধার ঠোঁটে শব্দ করে চুমু দিল। সমাপ্ত।